বাংলাদেশের যে অর্থনৈতিক কাঠামো তাতে ঋণ প্রয়োজন হয়, এটি অস্বীকার করার কিছু থাকে না, কিন্তু সেই ঋণ ব্যবহারের যে যথোপযুক্ততা, সেই ঋণ ব্যবহারের যে স্বচ্ছতা প্রয়োজন হয়, প্রয়োজনীয়তা ভিত্তিতে ঋণ আনতে হয়, সেগুলো তো আমরা দেখছি না। অতএব সরকার টিকে থাকার জন্য সরকারের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের যেভাবে লুটপাটের সুযোগ দিচ্ছে, বিভিন্ন বাহিনীকে বিভিন্নভাবে সুযোগ দিচ্ছে, ঠিক একইভাবে ঋণ পরিশোধ করতে গিয়ে আবার নতুন নতুন ঋণের জালে আটকে যাচ্ছে। কিন্তু নতুন ঋণ যতই দিক না কেন আরো কঠিন শর্তে আসবে সেই ঋণগুলো, এটুকু আমরা নিঃসন্দেহে বলতে পারি। দেশ কি সত্যিই শ্রীলঙ্কা হতে যাচ্ছে? আমরা জানি না। যারা দেশের যোদ্ধা, অর্থনীতিবিদ, অর্থনীতি বিশেষজ্ঞ, তারাই এখন অশনি সংকেত দিচ্ছেন, ভয়ঙ্কর অশনি সংকেত। ডক্টর রেহমান সোবহান, সর্বজন শ্রদ্ধেয় এই মানুষটিকে আমরা সবাই জানি, দেশের অন্যতম সেরা অর্থনীতিবিদ। তিনি কোন আদর্শের মানুষ, কোন চেতনার মানুষ, সেটিও আমরা জানি। ডক্টর রেহমান সোবহান সাহেব গত মাসখানেক আগে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের একটি অনুষ্ঠানে তিনি আশাবাদ ব্যক্ত করেছিলেন যে তার বিশ্বাস বাংলাদেশ শ্রীলঙ্কার পথে যাবে না। অথচ মাত্র মাসখানেক পরে এসে দুদিন আগে রাজধানীতে অনুষ্ঠিত একটি সেমিনারে তিনি মন্তব্য করেছেন, স্বল্পমেয়াদী বিদেশি ঋণের কারণে বিপজ্জনক পথে রয়েছে বাংলাদেশ, এবং যে স্বল্পমেয়াদী ঋণের ফাঁদে পড়েছিল শ্রীলঙ্কা এই স্বল্পমেয়াদী ঋণ তাদের অর্থনীতিতে যথাযথভাবে যুক্ত করতে পারেনি, যেটি বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে। অথচ ঐতিহাসিকভাবে বাংলাদেশের ঋণ পরিশোধে কখনো খারাপ রেকর্ড হয়নি, অথচ সেই সংখ্যা এখন দেখা যাচ্ছে। এর কারণ হচ্ছে যেসব জায়গা থেকে বাংলাদেশ স্বল্পমেয়াদী ঋণ নিচ্ছে তার মধ্যে চীন, রাশিয়া অন্যতম, এবং এইসব জায়গা থেকে ঋণ নেওয়ার যে সমস্যা সেটি হচ্ছে সুদের হার অত্যাধিক, এবং এই ঋণ পরিশোধের সময়ও অনেক কম। পাশাপাশি তারা যেসব শর্ত দেয় যে তাদের ওয়ার্কার দিয়ে কাজ করাতে হবে, তাদের দেশ থেকে পণ্য নিয়ে আসতে হবে, নানান ধরনের শর্ত। সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের নজরদারি কম থাকে, তাদের দেওয়া ঋণে যে প্রকল্পগুলো বাংলাদেশ হাতে নিচ্ছে এই ধরনের কাজে তাদের নজরদারি থাকে না, যার ফলে দুর্নীতির পথটি অনেক বেশি প্রশস্ত হয়, দুর্নীতির রেখাটি অনেক বেশি প্রকট হয়ে দেখা দেয়। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য তিনি শুক্রবারই মন্তব্য করেছেন, দেশ এই মুহূর্তে সবচেয়ে কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে, আমাদের রাজস্ব আয় বাড়েনি, অথচ সরকারের খরচ বাড়ানোর কোনো অবস্থা নেই। এমনকি বিদেশি ঋণ পরিশোধে যে অবস্থা দেখা যাচ্ছে তা ভয়ঙ্কর কঠিন, এবং বিদেশি ঋণ পরিশোধ করার মতন অবস্থায় সরকার নেই। গত 15 বছরের মধ্যে আওয়ামী লীগ সরকারের মধ্যেই আওয়ামী লীগ সবচেয়ে জটিল অবস্থার মধ্যে রয়েছে। বিদেশি ঋণের পরিমাণ আমরা জানি $100 বিলিয়ন ছাড়িয়েছে। মানুষের মাথা পিছু ঋণের পরিমাণ এখন 1.5 লাখ টাকা, যা গত 3 বছর আগেও ছিল 1 লাখ টাকা। 3 বছরের ব্যবধানে সেটি কোথায় এসে দাঁড়িয়েছে? এদিকে একদিকে যেমন রিজার্ভের অব্যাহত পতন, $13 বিলিয়ন নেমে এসেছে, $13 বিলিয়ন নিচে নেমে এসেছে রিজার্ভের অবস্থা। অন্যদিকে ডলারের দাম বাড়ছে, ডলার সংকট। তাহলে আমি যদি 5 টাকা বিদেশ থেকে ঋণ নিয়ে আসি, তার যদি সুদ হয় 1 টাকা, সেটি ডলারের কারণে আমাকে টাকার অঙ্কে গুনতে হবে অনেক অনেক বেশি। যেসব কারণে সরকার ঋণের দায় মেটাতে গিয়ে নতুন নতুন করে ঋণ নিচ্ছে, আর এতে করে ঋণের জাল থেকে কিছুতেই বেরোতে পারছে না সরকার। এই অবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ বাতলে দিচ্ছেন অর্থনীতিবিদরা, ডলার সরবরাহ বাড়াতে না পারলে ভয়ঙ্কর বিপদের মুখে বাংলাদেশ। কিন্তু এই যে এত ঋণ কেন লাগছে, এত বেশি ঋণ, যে মানুষের মাথা পিছু 17 কোটি 18 কোটি মানুষের, প্রতিটি মানুষের মাথার উপরে ঝুলছে 1.5 লাখ টাকা ঋণ। কেন এমনটা হচ্ছে? এর কারণ হচ্ছে আমরা যেসব প্রকল্প নিয়েছি হাতে, যার মধ্যে যেমন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প, মেট্রো রেল লাইন 6, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল, কর্ণফুলী টানেল, মাতাবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র, চট্টগ্রাম কক্সবাজার রেলপথ ইত্যাদি ইত্যাদি। এর মধ্যে কর্ণফুলী টানেল, চট্টগ্রাম কক্সবাজার রেলপথ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বিলাসী প্রকল্প, অপ্রয়োজনীয় প্রকল্প। আমাদেরকে কেউ বুঝিয়ে বলতে পারবে যে মাত্র 2500 মেগাওয়াট বিদ্যুৎ কেন আমাকে 1,20,000 কোটি টাকা খরচ করে উৎপাদন করতে হবে? কি কারণে, কি উদ্দেশ্যে? বাগেরহাট রামপাল পাওয়ার প্ল্যান্ট যতই বিতর্কিত হোক না কেন, সেটাতে খরচ হয়েছে, যদিও সেটিও বেশি, সেটিতে খরচ হয়েছে 25-26,000 কোটি টাকা, আর 1,20,000 কোটি টাকা সেখানে 2,600 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা সম্পন্ন। আমার যদি ভুল না হয়ে থাকে, আমার এই মুহূর্তে মনে করছে যে সেটি করতে গিয়ে খরচ হয়েছে 25 থেকে 26,000 কোটি টাকা।
যদি আমার ভুল না হয়ে থাকে। অথচ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে খরচ 1,20,000 থেকে 25,000 কোটি টাকা। কর্ণফুলী টানেল দিয়ে আমার গাড়ি চালাতে হবে কেন এই মুহূর্তে আমার সমুদ্রের নিচ দিয়ে? কি কারণে? নদীর নিচ দিয়ে? আমরা জানি না কি কারণে এইসব প্রকল্প। হ্যাঁ, জানি না সহজ অর্থে বলছি, কি জন্য সেটাও আমরা জানি। যত বেশি প্রকল্প তত বেশি দুর্নীতি। ওই যে বললাম যে নজরদারি কম, এইসব প্রকল্পে লুটপাট করে খাওয়া যায়। এবং এইসব প্রকল্পে, এটা আমাদের কথা নয়, যেমন অর্থনীতি সমিতির সাবেক সভাপতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর মহিদুল ইসলাম, তিনি বলেছেন যে অন্যান্য দেশের তুলনায় ক্ষেত্র বিশেষ এগুলো অনেক অনেক বেশি ব্যয় তো হচ্ছে। এই প্রকল্পগুলো ন্যূনতম 20 থেকে 25% বেশি ব্যয়ে এই প্রকল্পগুলো নেওয়া হচ্ছে। এবং এই প্রকল্পগুলোতে দুর্নীতির সঙ্গে জড়িত সরকারের ঘনিষ্ঠ ব্যবসায়ীরা। সোজা কথা, বোঝা যাচ্ছে যে কি কারণে এই ঋণ এই পরিমাণ নেওয়া হয়েছে। এবং প্রকল্পের কাজে অদক্ষতাও একটি বিষয়। সরকার কি ধরনের উদ্যোগ নিয়েছে এগুলো পর্যবেক্ষণে রাখার জন্য বা এগুলো শক্ত নিয়ন্ত্রণে রাখার জন্য? কোনো নিয়ন্ত্রণ নেয়নি, বরং যার তার হাতে তুলে দেওয়া হয়েছে। নাম দেখে দেখে, চেহারা দেখে দেখে কাজ দিয়ে দেওয়া হয়েছে। পরিলুট চলেছে, লুটপাট চলেছে দেদারসে, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এখন যে অবস্থায় এসে দাঁড়িয়েছে ঋণের পরিমাণ, আগামী 2025 সাল থেকে এই পর্যন্ত যা সুদ দেওয়া হচ্ছে সেই তথ্যটি যদি আপনাদের জানিয়ে রাখি যে এই বছরের প্রথম অর্থ বছরে যে প্রথম 9 মাস, সেই 9 মাসে সরকারকে ঋণ পরিশোধ করতে হয়েছে গত অর্থ বছরের তুলনায় 67% বেশি। এটি শুধু ঋণের সুদ। আগামী অর্থ বছর থেকে সুদ আসল সহ সবকিছু শোধ করতে হবে। সেক্ষেত্রে ঋণ পরিশোধের পরিমাণ দাঁড়াবে আগামী অর্থ বছরেই $5.5 বিলিয়ন। চিন্তা করা যায় এটি। এবং এটি কি হবে? এই ঋণ পরিশোধ করতে গিয়ে মানুষের উপর তো চাপ পড়বে, ভয়ঙ্করভাবে সামাজিক বৈষম্য বাড়বে এবং এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে 20 থেকে 25 বছরের যে জনগোষ্ঠী। এই অবস্থা আমাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে আমরা সবই জানি, সবাই বুঝতে পারছি, কিন্তু তারপরেও ঋণ দরকার। হ্যাঁ, বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের যে অর্থনৈতিক কাঠামো তাতে ঋণ প্রয়োজন হয়, এটি অস্বীকার করার কিছু থাকে না। কিন্তু সেই ঋণ ব্যবহারের যে যথোপযুক্ততা, সেই ঋণ ব্যবহারের যে স্বচ্ছতা প্রয়োজন হয়, প্রয়োজনীয়তা ভিত্তিতে ঋণ আনতে হয়, সেগুলো তো আমরা দেখছি না। অতএব সরকার টিকে থাকার জন্য সরকারের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের যেভাবে লুটপাটের সুযোগ দিচ্ছে, বিভিন্ন বাহিনীকে বিভিন্নভাবে সুযোগ দিচ্ছে, ঠিক একইভাবে ঋণ পরিশোধ করতে গিয়ে আবার নতুন নতুন ঋণের জালে আটকে যাচ্ছে। কিন্তু নতুন ঋণ যতই দিক না কেন আরো কঠিন শর্তে আসবে সেই ঋণগুলো, এটুকু আবার নিঃসন্দেহে বলতে পারি। আল্লাহ হাফেজ।